আজকে শুরুতে একটু বলে নিই ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তুমি ফিজিক্স কিভাবে পড়বা। ফিজিক্স পড়ার ক্ষেত্রে তোমার আগে বেশ কয়েকটা বিষয় মনে রাখা লাগবে। যেরকম আমি যে ফিজিক্সের চ্যাপ্টারগুলো পড়তেছি, ওই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা সূত্র জানি কিনা বা সূত্র সূত্র বুঝে পড়তেছি কিনা। সূত্র যদি তুমি বুঝে না পারো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি লাভ নাই। আমি প্রত্যেকটা ফিজিক্স ক্লাসে এটাই টার্গেট রাখি, যেন তোমার প্রত্যেক তুমি আগে ফিজিক্সের সূত্রগুলো ভালো মতো শিখো। সূত্রগুলো ভালো মতো পড়া হয়ে গেলে তারপরে বইয়ের ভিতরে যেন আমরা পাই। শেখ রানা বলছো যে ভাই কেমন আছেন? হ্যাঁ আসি, ভালো আছে, আল্লাহ ভালো রাখছেন। গরম আজকে একটু, তার জন্য তয়লা নিয়ে বসছি। যদি ঘামি, ঘামের মধ্যে তয়লা দিয়ে মুছবো, সমস্যা নেই। আচ্ছা, সরি। আচ্ছা, কথা বলবো, ক্লাসও করবো, কোনো কোনো ব্যাপার না। তোমরাও তয়লা নিয়ে বসছো, যদি আমার মতো গরিব হয়ে থাকো, যদি এসি না থাকে তোমাদের, কোনো সমস্যা নেই। যাই হোক, চলো তাহলে আগে একটু পড়াশোনা করি, তারপর আবার কথাবার্তায় চলে আসবো নি। দেখো, রসায়ন সম্পর্কে কিছু একটু বলিয়েন শেখ রানা। রসায়ন সম্পর্কে দেখো, আমি কেমিস্ট্রি যতগুলা ক্লাস নিয়েছি সবগুলা ক্লাসের আগে বলে রাখছি যে রসায়ন কেমনে পড়বা। প্রথমে বইয়ের যতটুকু কনসেপ্ট জানা দরকার ততটুকুই পড়বা। দেখো, আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আগে কনসেপ্ট নিয়ে আলোচনা করি। যেমন আজকেও চ্যাপ্টার 5, ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5, যেটা হচ্ছে যে আমাদের ওই যে তড়িৎচুম্বক আবেশের যে সূত্রগুলো বা আবেশের যে কনসেপ্টগুলো, কনসেপ্ট নিয়ে আগে আলোচনা করবো, জাস্ট সিম্পল কথা। তারপরে তুমি বইয়ের ভিতরে যাবা, দেখবে যে কত সোজা লাগে। সেম ভাবে কেমিস্ট্রিও তুমি যখন বইয়ের ভিতরে আগে কনসেপ্টগুলো পড়বা, ক্লাস দেখে থেকে পড়বা, তখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে যখন তুমি বইয়ের ভিতরে দাগানো লাইন পড়বা, আরো ক্লিয়ার হবে। বইয়ের এমসিকিউ যখন সলভ করবা, আরো ক্লিয়ার হবে। তারপর যখন তুমি পরীক্ষা দিবা, তারপর তোমার প্রিপারেশনটা আরো সুন্দর হবে, আরো ক্লিয়ার হবে। সো এইভাবে। মারুফ হাসান বলছো যে ভাইয়া কেমন আছেন? আসি ভাই, বাইচা আছে। তোমরা কেমন আছো এটা বলো। যাই হোক, চলো তাহলে আসল একটু পড়াশোনায় ব্যাক করি আমরা। পড়াশোনায় ব্যাকের আগে দেখো, এখানে আমরা তড়িৎচুম্বক আবেশের বেলায় দেখো সিম্পল একটা কথা বলি। আমরা যে ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার 5, দেখো না বুঝলে বইলো, এটা না বুঝার কিছু না। নর্মালি আমরা যখন একটা চুম্বক নেই, সাপোজ এর একটা চুম্বকের এটা নর্থ সাউথ, এটা নর্থ আর এটা সাউথ পোল। এই চুম্বকের কারণে এখানে সাপোজ একটা আমি বদ্ধকুণ্ডলী রাখছি, বদ্ধকুণ্ডলী রিপ্রেজেন্ট করবে আমাকে তড়িৎ প্রবাহ, আর চুম্বকটা রিপ্রেজেন্ট করবে আমাকে বি, যেটা চুম্বক ক্ষেত্র। এই যে এই বদ্ধকুণ্ডলী, এটা যদি আমি চারপাশে ঘুরাই, এই চারপাশে ঘুরানোর কারণে, মানে আমি একটা চুম্বককে যদি আমি বদ্ধকুণ্ডলী চারপাশে ঘুরাই, ঘুরানোর কারণে এই যে বদ্ধকুণ্ডলীর মধ্যে আমার যে আবেশটা তৈরি হবে, এটাই হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। মূল কথা এখানে চুম্বকের কারণে, চুম্বকের কারণে আমার তড়িৎ ক্ষেত্র তৈরি হবে বা তড়িৎ শক্তি তৈরি হবে, তড়িৎ শক্তি তৈরি হবে। এইটাই হইতেছে দ্যাটস দ্য পয়েন্ট। আর এই সবকিছু আলোচনা হয়েছে চ্যাপ্টার 5-এ, যে চুম্বকের কারণে কিভাবে তড়িৎ শক্তি তৈরি হয়। চ্যাপ্টার 5-এর মূল আলোচ্য বিষয়, যেটা বিজ্ঞানী ফ্যারাডে হচ্ছে এটার জনক। আর চ্যাপ্টার 4-এ আছে হইতেছে তড়িতের কারণে কেমনে চুম্বক শক্তি তৈরি হয়, ওইটা চ্যাপ্টার 4-এ। যেটা চ্যাপ্টার 4 নিয়ে আরেকটা ক্লাসে কথা হবে, ওইটা নিয়ে এখন কথা বলবো না। পরীক্ষা দেওয়ার মতো একটা ব্যস্ততা। আচ্ছা, মারুফ বলছো যে ভাইয়া এইচএসসি 24-এর মডেল টেস্ট কেমন হবে? এইচএসসি 24-এর মডেল টেস্ট বলতে কি আমাদের মডেল টেস্ট? আমাদের মডেল টেস্ট তো সব থেকে ভালো মডেল টেস্ট। বারবার বারবার তো আমি পোস্ট করি, বারবার ভিডিও করি। আমাদের এইচএসসি 24-এর মডেল টেস্টগুলো 499 টাকায় তুমি 40টা পরীক্ষা পাবা, যেটার মধ্যে 32টা পরীক্ষা হচ্ছে ডেইলি পরীক্ষা, আর বাকি 8টা পরীক্ষা হচ্ছে পেপার ফাইনাল, যেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজির উপরে। পরীক্ষা দেওয়ার মতো একটা ব্যস্ততা করিয়েন। আচ্ছা ঠিক আছে, করবো ভাইয়া। চলো তাহলে, এটা হচ্ছে এতটুকু হচ্ছে কথা। এখন দেখো শুরুর দিকে আমরা আসি, এতটুকু পর্যন্ত বোঝা যাবে আশা করি। তারপর হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সের আগে আমরা চ্যাপ্টার 3-তে পড়ছিলাম ফিজিক্স সেকেন্ড পেপার, যে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, চুম্বক ফ্লাক্স এগুলো একই কথা। চুম্বক ফ্লাক্স ছিল হচ্ছে চুম্বকের, তড়িৎ ফ্লাক্স ছিল হচ্ছে তড়িৎ যে পরিমাণ পাস হচ্ছে একটা বদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে। বাট চুম্বক ফ্লাক্স জিনিসটা কি? চুম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু এ ডট বি, এটা হচ্ছে আমাদের সূত্র। তার মানে কি এ বি কস থিটা। এখন হোয়াট ইজ বি, হোয়াট ইজ এ? এ হচ্ছে এরিয়া আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্র। এখানে সংখ্যাটা হচ্ছে এরকম, যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ আমাদের চুম্বক ক্ষেত্র পাস করবে, ওইটা হচ্ছে চুম্বক ফ্লাক্স।
চুম্বক ফ্লাক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ডিমার্কেশন, যে ডিমার্কেশন পয়েন্ট দিয়ে আমরা বের করি ওই চুম্বকের শক্তিটা কত, ওই চুম্বকের শক্তি বেশি নাকি শক্তি কম, নাকি চুম্বকের আমাদের ভ্যালুটা কেমন, চুম্বকের পাসিং রেটটা কেমন প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে মূল কথা একটা চুম্বকের শক্তি ডিটারমিনেশন করে চুম্বক ফ্লাক্স। তাহলে আরেকটা টার্ম নিয়ে আমরা কথা বলি, চলো। আচ্ছা তার আগে বলো তো তাহলে এখানে চুম্বক ফ্লাক্সের একক কি? চুম্বক ফ্লাক্সের একক জানার আগে আমাদের বি এর একক জানতে হবে। হোয়াট ইজ বি? বি হচ্ছে চুম্বক ক্ষেত্র আর এ হচ্ছে এরিয়া। আমরা জানি এরিয়ার একক হচ্ছে মিটার স্কয়ার আর বি এর একক হচ্ছে টেসলা। সো চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে টেসলা মিটার স্কয়ার। চুম্বক ফ্লাক্সের একক যে টেসলা মিটার স্কয়ার, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ওয়েবার। তাহলে আমরা আলটিমেট কথা হচ্ছে এটা যে 1 ওয়েবার ইকুয়াল টু 1 টেসলা মিটার স্কয়ার। এটা তোমার মাস্ট পারা লাগবে বা মাস্ট জানা লাগবে, 2 দিন পরে ভুলে যাবা। 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার মিটার স্কয়ার নাকি 1 ওয়েবার ইকুয়াল টু 1 টেসলা মিটার স্কয়ার, এটা মাস্ট মাথায় রাখতে হবে। তোমার যদি কনসেপ্ট বিল থাকে তুমি ইজিলি পারবা এটা। 1 ওয়েবার ইকুয়াল টু 1 টেসলা মিটার স্কয়ার। তাছাড়া তুমি যদি 1 টেসলা ইকুয়াল টু তাহলে আসবে 1 ওয়েবার পার মিটার স্কয়ার, তাই না? এটা আসে, এটা আমরা চ্যাপ্টার 4 এ পড়বো। 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কয়ার। 1 টেসলা হচ্ছে তাহলে তড়িৎ ক্ষেত্রের একক। তাহলে পরের একটা টার্মে চলে যাই, দেখো তড়িৎ না, চুম্বক ক্ষেত্রের একক। বারবার তড়িৎ পড়াইতে পড়াইতে মুখ দিয়ে তড়িৎ এসে পরে মনে করবে এই চ্যাপ্টারে সবই চুম্বক। চুম্বক ফ্লাক্স ঘনত্ব নামে একটা টার্ম আছে, চুম্বক ফ্লাক্স ঘনত্ব। দেখো এইখানে আমরা ঘনত্ব বলতে বোঝাই রো ইকুয়াল টু এম বাই বি, মানে মূল কথা একটা জিনিসকে ভি দিয়ে যদি ভাগ দিই ওটা ঘনত্ব বের হয়। বাট চুম্বক ফ্লাক্সকে যদি ভি দিয়ে ভাগ দিবা না, এখানে চুম্বক ফ্লাক্স ঘনত্বকে ফাইকে এ দিয়ে ভাগ দিবা, তখন আসবে আমাদের চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এই সবকিছু এখানে এরিয়া হিসাব করবে, এখানে কোনো ভলিউম নাই। তো ভলিউম হিসাব আমরা করবো না। যে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব সেম কথা, চুম্বক ফ্লাক্স ঘনত্ব সেম কথা। ওখানে তাহলে ফাই কটা আমরা জানি এ বি লিখলাম সাপোজ, আর এখানে এ লিখলাম কাটাকাটি, তাহলে আলটিমেটলি আসে আমাদের বি। দ্যাটস মিন যে বিটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। তাহলে বি এর কিন্তু অনেকগুলো নাম হয়ে গেল। বি মানে তড়িৎ ক্ষেত্র, সরি আবারও তড়িৎ ক্ষেত্র, কি হয়েছে তড়িৎ পড়াইতে পারে চুম্বক ক্ষেত্র, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, বি হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, আর বি হচ্ছে চুম্বক তীব্রতা, না চুম্বক তীব্রতা বলা যায় না, বি হচ্ছে এই কয়টাই চুম্বক ক্ষেত্র, চুম্বক ফ্লাক্স ঘনত্ব। আবার এতটুকু মনে রাখো, চ্যাপ্টার 4 এ আবার বি সম্পর্কিত অনেক কথা আছে। তাহলে বি এর ইউনিট কি? টেসলা। তখন আসে এখন বাইরে আরো কথা বলি। চ্যাপ্টার আগেই কনসেপ্ট বিল করতেছি, প্রত্যেকটা কথা আমি যেগুলা বলতেছি, দেখো যারা যারা ক্লাস দেখতেছো আমি প্রত্যেকটা কথা ভাই বইয়ের প্রত্যেকটা লাইন এবং বইয়ের যেগুলো মেডিকেল আসবে ঠিক ওই কয়টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। এর বাইরে কনসেপ্ট নিয়ে তো কথা বলে লাভ নাই, শুধু যেগুলো মেডিকেল আসবে ওইটাই নিয়ে কথা বলবো। তুমি জাস্ট দেখতে থাকো, তুমি বুঝতে পারবা, সবকিছু বুঝতে পারবা। আস্তে জাস্ট ধৈর্য ধরে বুঝতে থাকো। এখন বিজ্ঞানী ফ্যারাডে হচ্ছে এই যে চুম্বকের কারণে আমার যে তড়িৎ প্রবাহ তৈরি করলো একটা বদ্ধকুণ্ডলীতে, এটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডের আবিষ্কার। বিজ্ঞানী ফ্যারাডে 2টা সূত্র দিছে। এই ফ্যারাডের যে 2টা সূত্র আছে, এই 2টা সূত্রের প্রথম সূত্র বলছে যে এই চুম্বক যে আছে, এই চুম্বকের কারণে আমার যে এখানে বদ্ধকুণ্ডলী আছে, এই বদ্ধকুণ্ডলীটা আবেশিত হয়। বদ্ধকুণ্ডলীতে কিভাবে আবেশিত হয় এটা বলছে জাস্ট। যেমন আমি সাপোজ এই চুম্বকের ভিতরে কিছু চেঞ্জ করতে পারি, চুম্বকের সাপোজ ফ্লাক্সের পরিমাণটা চেঞ্জ করতে φ2 থেকে φ1 করতে পারি, ফ্লাক্স চেঞ্জ করতে পারি, অথবা আমি এখানে সাপোজ চুম্বকের মান কমায় বাড়াই দিতে পারি, অথবা চুম্বকটাকে এখানে ঘুরাইতে পারি। এই ঘুরানোর আলটিমেটলি চুম্বকের ভ্যালুর চেঞ্জের কারণে আমার এখানে যে তড়িৎ যে ক্ষেত্র বা তড়িৎ যে আমাদের কি বলে তড়িৎ প্রবাহ, এটা চেঞ্জ হবে, আই চেঞ্জ হবে, এখানে ই চেঞ্জ হবে, ই মানে তড়িৎ চালক শক্তি চেঞ্জ হবে। বি এর কারণে ফায়ের কারণে, আবারও বলি বি এর কারণে ফায়ের কারণে মানে চুম্বকের কারণে এখানে আই অথবা ই চেঞ্জ হবে। এটা বলছে ফ্যারাডের প্রথম সূত্র। তারপরে ফ্যারাডের যখন দ্বিতীয় সূত্রতে আসবে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলছে যে এই যে তড়িৎচালক শক্তি, এই তড়িৎচালক শক্তি হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক, চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক φ2 - φ1 ডিভাইডেড বাই টি। এটা আমি যখন এটা সমানুপাতিক চিহ্ন উঠে দেব তখন এটা আসবে E = -n del phi by del t। এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র। তড়িৎচালক শক্তি -n del phi by del t। প্রত্যেকটা কি ডিফাইন করে? ই দিয়ে ডিফাইন করে হচ্ছে চুম্বক, সরি আবার এখানে তড়িতের জায়গায় চুম্বক, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি এনটাকে বোঝা হইতেছে কুণ্ডলীর পাক সংখ্যা, মূল কথা পাক সংখ্যা। তারপরে ডেল ফাই তো বুঝোই পরিবর্তিত, মানে φ2 - φ1 পরিবর্তিত ফ্লাক্সের ফ্লাক্স, প্রথম ফ্লাক্স মাইনাস দ্বিতীয় ফ্লাক্স অথবা বড় ফ্লাক্স মাইনাস ছোট ফ্লাক্স। আর ডেল টি হইতেছে টাইমের পরিবর্তন। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। তারপরে আসো সামনে আগাই।
এখান থেকে একটা কথা আছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র দিয়ে আমরা শুধুমাত্র দিক জানতে পারি, তড়িৎ অথবা চৌম্বকের দিক জানতে পারি। এটা আমরা পড়বো, বই থেকে পড়বো। লেঞ্জের সূত্র নামে একটা টার্ম আছে, যেটা আমাদের বিস্তারিত জানা দরকার নেই। লেঞ্জের সূত্রের পরে আরেকটা টপিক আছে, ওটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক। লিখি স্বকীয় আবেশ ভার্সেস পারস্পরিক আবেশ। প্রথমে তোমার সাপোজ স্বকীয় আবেশের সংজ্ঞাটা তুলে দিয়ে বলবো এটা কি, এটা কি স্বকীয় আবেশ না পারস্পরিক আবেশ। আগে তো এটা চিনতে হবে এটা কিসের সংজ্ঞা, তাই না? পারস্পরিক আবেশ। এটা বোঝার জন্য যখন তোমাকে বলবে স্বকীয় আবেশ বলতে নিজে মানে একটা কুণ্ডলীর মধ্যে একটা জিনিস থাকবে, একটার মধ্যেই আবেশ তৈরি হবে। আর পারস্পরিক আবেশের মধ্যে থাকবে একটা মুখ্য কুণ্ডলী আর একটা গৌণ কুণ্ডলী। এই দুইটা কুণ্ডলীর মধ্যে মুখ্য কুণ্ডলী চেঞ্জের কারণে গৌণ কুণ্ডলী কিছু চেঞ্জ হবে, ওইটা হবে পারস্পরিক আবেশ। এটা কি দেখা যায় স্লাইড? মনে হচ্ছে তো না, ওদিক থেকে দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখা যায়। এই যে ওকে, এটা গেল। তাহলে স্বকীয় আবেশ বলতে বোঝায় একটা আবেশ, যে আবেশটা আমার নিজের মধ্যেই হবে। পারস্পরিক আবেশ হবে দুইটা ডিফারেন্ট জিনিসের মধ্যে আমাদের আবেশ যদি সৃষ্টি হয়, সেটা হবে পারস্পরিক আবেশ। ওকে ঠিক আছে, তাহলে পারস্পরিক আবেশ হবে। ওকে, আমরা তাহলে সামনে যাই। দেখো স্বকীয় আবেশের বেলায়, স্বকীয় আবেশ আর পারস্পরিক আবেশের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, ওটা হচ্ছে E = -L dI/dt। এর জন্য মাথায় রেখো, যদি ম্যাথ করতে চাও করো, কিন্তু বেশি ইম্পর্টেন্ট না। E = -m del dI/dt। এখানে এই দুইটা সূত্র। এখানে যে আমাদের L, এটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এখানে m হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক L ও m এর একক হচ্ছে হেনরি। স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। তাহলে তোমাকে যদি বলে 1 হেনরি আবার কি, দেখো তো এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভোল্ট। তাহলে 1 হেনরি ইকুয়াল টু 1 ভোল্ট। দেখো ভোল্ট প্রথমে, তারপর সেকেন্ডটা নিচ থেকে এখানে আসবে সেকেন্ড, তারপরে অ্যাম্পিয়ারটা আবার নিচে আসে পড়বে, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। জাস্ট পরীক্ষা এটা আসবে 1 হেনরি মানে কি, 1 হেনরি হচ্ছে 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। হেনরি কি, হেনরি হচ্ছে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক। দ্যাটস ইট, আর কোনো প্যাচাল নাই এখানে। তাহলে সাপোজ আমি একটা বস্তুকে আবেশ করব, এই আবেশটা হবে পারস্পরিক আবেশ। এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের একটা একক, মানে একটা এক্সাম্পল যদি বলে, সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের ক্ষেত্রে দুই ধরনের ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার হিসাবটা কেমন, সাপোজ এটা আমাদের মুখ্য কুণ্ডলী, ওটা হচ্ছে গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা সাপোজ কম, গৌণ কুণ্ডলী কি হয়ে গেল এটা, আচ্ছা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা সাপোজ হচ্ছে বেশি। বুঝছো? মনে করছে যে এটা কাইটা দিছে, আচ্ছা কাটি নেই। দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা সাপোজ আমি বলি, এটা মুখ্য মানে প্রাইমারি, আর গৌণ মানে সেকেন্ডারি। মুখ্য মানে প্রাইমারি P, গৌণ সেকেন্ডারি S। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে NP, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বলে NP, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা NS। যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা NP ইজ লেস দেন গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা NS হয়, মানে পরেরটা যদি বেশি হয় পাক সংখ্যা, তাহলেই ভাইয়া ওইটা আমাদের হবে স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক তার ভাইস ভার্সা করে দিবা স্টেপ ডাউন ট্রান্সফরমার। মুখ্য কুণ্ডলীর মানে তড়িৎচালক শক্তি EP, আর এখানে গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি ES। মুখ্য কুণ্ডলীর প্রবাহ IP, ওইখানে তড়িৎচালক শক্তি যদি IS হয়, এই তিনটা জিনিস নিয়ে এটা এগুলা নিয়ে আমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে ট্রান্সফরমারের সূত্র। খুব ভালো মতো মাথায় রাখবা, EP/ES ইকুয়াল টু NP/NS ইকুয়াল টু IS/IP। দ্যাটস ইট, আমরা জাস্ট এটা মাথায় রাখবো। এখান থেকে আমরা একটা কথায় আসতে পারি যে E প্রপোর্শনাল টু হচ্ছে N। তার মানে আমি তড়িৎচালক শক্তি বাড়বে তখনই যখন আমার পাক সংখ্যার পরিমাণ বাড়বে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু I, দেন আবার N ইনভার্সলি প্রপোর্শনাল টু I। এই দুইটা কথা মাথায় রাখলে আমি যে কোনো ট্রান্সফরমার ম্যাথ পারবো। সাপোজ তোমাকে যদি আমি বলি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অর্ধেক, তাহলে এইটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? এটা জাস্ট তুমি এক মিনিট পজ করে, যারা ইউটিউব থেকে দেখতেছো পজ করে একটু বলো তো।
মুখ্যকুণ্ডলী পাক সংখ্যা গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অর্ধেক। তাহলে একবার জাস্ট ইমাজিন করো এটা কি হিসাবে বলছি। এই হিসাবে বলছি যে তোমার তাহলে গৌণকুণ্ডলী পাক সংখ্যা ডাবল মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যার থেকে, তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, যেহেতু গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়েছে। আরেকটা তোমাকে বলি, সাপোজ একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা গৌণকুণ্ডলীর পাক সংখ্যার 1/3। তার মানে তোমার মাথায় এটা আনতে হবে যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 3 গুণ মুখ্যকুণ্ডলীর থেকে। এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে তো যদি তোমাকে বলে যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ 300 ভোল্ট, তাহলে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত? তার মানে আমি ওই যে 1:3 অনুপাত আগে মাথায় সেট করে ফেলছি, মুখ্য আর গৌণ 1:3। সেম ভাবে গৌণ যদি 300 হয় তাহলে ওই পাশে 1 আসবে। তার মানে 300 থেকে 1 যদি মানে 1:3 অনুপাতে বানাই, তাহলে এখানে 100:300 বানাইতে হবে। তার মানে আমাদের মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ হবে 100 ভোল্ট। তাহলে এটা জাস্ট আমি মাথায় রাখতে হবে। সেম ভাবে আরেকটা প্রশ্ন তুমি যদি মাথায় ইমাজিন করবে, কারণ এই টাইপের প্রশ্নগুলো তো ভাইয়া বইয়ে মেডিকেলে দিবে, এটা তো তোমার ইনস্ট্যান্টলি অ্যান্সার করতে হবে। ওইভাবে ইপি পাই গিয়েছি সূত্র দিয়ে অ্যান্সার করা থেকে তুমি ইনস্ট্যান্টলি মাথায় অ্যান্সার করতে হবে ভালো মতো। দেখো তাহলে আবারও বলি, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা গৌণকুণ্ডলীর পাক সংখ্যার ডাবল। তার মানে এটা কি হইলো? এটা হইলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি 2 অ্যাম্পিয়ার হয়, মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? এটা এখন তুমি নিজে নিজে করে তুমি নিচে কমেন্টে জানাইতে পারো আমাকে। আমরা আসো সামনে আগে। সামনে আগানোর ক্ষেত্রে তাহলে ট্রান্সফরমার বিষয়টা শেষ। তারপর আসলে আমরা কারেন্টে যাই। কারেন্ট কয় প্রকার কি কি? আজকে যা যা পড়েছি এগুলো কিন্তু কোনোটাই হিবিজিবি কথা না, একদম রিলেটেড কথা, আর তুমি কিন্তু বুঝতেছো এগুলো কথা। কারেন্ট হচ্ছে 2 প্রকার, সাপোজ এসি কারেন্ট আর ডিসি কারেন্ট। আমি হয়তো এগুলো বিষয়ে বিস্তারিত জানি না, কিন্তু আমি মেডিকেলের জন্য কি আসবে ওটা আমি বুঝাইতে পারবো, বা মেডিকেলের জন্য কতটুকু লাগবে ততটুকু তোমার আমি বুঝাই দিতে পারবো। ততটুকু জানলেই কিন্তু তোমার এনাফ। এসি কারেন্ট ডিসি কারেন্ট। এখন এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে আমরা জাস্ট কয়েকটা বিষয় খেয়াল করবো। এসি কারেন্ট হচ্ছে একটা ওয়েভের মতো, যে ওয়েভের মধ্যে তোমার কারেন্টটা বাড়তেও পারে কমতেও পারে। আর ডিসি কারেন্ট হচ্ছে নর্মাল একটা কনস্ট্যান্ট কারেন্ট। এটা তোমার আমি বোঝানোর জন্য এমনি একটা বলি। দেখো সাপোজ এই এসি কারেন্টটা আসে হইতেছে 80 ভোল্ট থেকে 120 ভোল্ট পর্যন্ত, এই রেঞ্জে এই ওয়েভটা চলতেছে। 80 ভোল্ট বলতে বোঝায় কি, এই নিচের পয়েন্টটা হচ্ছে 80, 120 বলতে বোঝায় ওই উপরের পয়েন্টটা, আর মাঝামাঝি যেটা ওটা সাপোজ 100 ভোল্ট মনে করো আর কি। এটা হচ্ছে এসি কারেন্টের হিসাব। আর ডিসি কারেন্টের হিসাব হচ্ছে সাপোজ এখানে কনস্ট্যান্টলি 100 ভোল্ট যাচ্ছে। তাহলে তুমি যদি তোমার মাথায় যদি থাকে যে আমি 100 ভোল্ট নেওয়ার মতো ক্যাপাবল, তাহলে তুমি ডিসি কারেন্টে ইজিলি হাত দিতে পারো, হাত দিয়ে তুমি কিছুই হবে না। কিন্তু তুমি যদি জানো যে আমি 100 ভোল্ট ক্যাপাবল, আমি এসি কারেন্টে হাত দিই, এসি কারেন্টে হাত দিয়ে তোমার কিন্তু 50% চান্স থাকে তোমার 100-র উপরে যে 120 পর্যন্ত ভোল্টেজ যাওয়ার। তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাওয়া, তখন কিন্তু তুমি শক খাওয়া। সো আলটিমেটলি বিপজ্জনক কোনটা? তাহলে মানে বিপজ্জনক হচ্ছে এসি কারেন্ট, জনক এসি কারেন্ট। এটা হচ্ছে আমাদের এমসিকিউ, একটা এমসিকিউটা পারতে হবে। তারপর আসো, যেহেতু ডিসি কারেন্টে আমাদের কোনো ধরনের চেঞ্জ হয় না, এসি কারেন্ট আমাদের চেঞ্জ হয়, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। তাহলে আমি এসি কারেন্টের একটা সূত্র লিখবো, E=E0 sin ওমেগা টি। এখানে প্রত্যেকটা কি ডিফাইন করে বলতেছি। এটা সাপোজ আমাদের ওয়েভ কারেন্টের, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট যেটা হচ্ছে E0, আর ওমেগা টি কেমন এইভাবে লেখা যায় না, দেখো তো, E0 sin 2π/t ইনটু ছোট টি, এটা লেখা যায় না। এখন এই ওয়েভের আমরা এখন আবার ওয়েভে চলে যাই। চলো চ্যাপ্টার 8-এ ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এ ওয়েভের ম্যাথের ক্ষেত্রে আমরা পড়ছিলাম y = a sin ওমেগা টি। এটা পড়ছিলাম, যেখানে এ ছিল হচ্ছে বিস্তার, ওমেগা ছিল হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখানেও সেম, এখানে কারেন্টের কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। ওই পয়েন্ট যদি ধরে তুমি যদি সামনে আগাও ওমেগা, তখন 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 তোমার একটা বিষয় দেখো, খেয়াল করো, এই টি এর উপরে ডিফাইন করতেছে তোমার এই আলটিমেট হিসাব। কোশ্চেন হচ্ছে এটা যে আমি যখন টিটা সামনের দিকে আগাবো, সাপোজ সেই টিটা সামনের দিকে আগাচ্ছি, এখানে হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু, এখানে আস্তে আস্তে এই পর্যন্ত যাব। তার মানে টোটাল পর্যায়কাল হচ্ছে এই পয়েন্টটা টি, মানে পর্যায়কাল আমাদের। তাহলে পর্যায়কালে আমার ওয়েভটা কোথায় আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে হাইয়েস্ট অবস্থায় কখন থাকবে? হাইয়েস্ট অবস্থায় এই যে দেখো এই পয়েন্টেই থাকবে হাইয়েস্ট, যখন আমাদের T/4 পয়েন্ট আসে। T/4 পয়েন্ট আমাদের হাইয়েস্ট পয়েন্ট, এটা তোমার বইয়ের এমসিকিউতে আছে। T/4 যে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, ওইটা আমরা কেমনে প্রমাণ করব? দেখো, আমরা জানি E=E0 sin ওমেগা টি, E0 sin 2π/t ইনটু টি এর ভ্যালু বসাবো T/4। তার মানে T/4 যদি বসাই, দেখো কাটাকাটি করো, এখানে আলটিমেটলি আসবে π/2, E0 sin π/2।
তাহলে আলটিমেটলি আমাদের হিসাবটা আসবে 0, ই এর ভ্যালু আসবে 0, সরি খুব বড় মিস্টেক হয়ে গেল, ক্ষমা করে দিন ভাইয়া, ই নট হবে শুধু sin π/2 মানে sin 90 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1, তাই না? ক্ষমা করে দিও আমাকে, sin 90 এর ভ্যালু 0 লিখে ফেলেছিলাম, যেটা আমার একদমই উচিত হয়নি। চলো আমরা সামনে চলে যাই। ওকে, তাহলে আমি জাস্ট এটাই একটা এমসিকিউ এর অ্যান্সার, এমসিকিউ এর অ্যান্সারটা হচ্ছে এটাই যে আমাদের কোন অবস্থানে আমাদের মানে কারেন্ট অথবা কোন অবস্থানে আমাদের যে কি বলে তড়িৎ প্রবাহ এটা সর্বোচ্চ হয়, যখন আমার টি এর ভ্যালু t/4, যখন টি এর ভ্যালু t/4 এই পয়েন্টে। তোমার কয়টা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন বাসাবাড়িতে কারেন্ট আসে না তখন ওইটা আসে 220 ভোল্টে এবং 50 হার্জে। বাসাবাড়ি বা তোমার কলেজে কারেন্ট আসে 220 ভোল্ট 50 হার্জ, কিন্তু এই 220 ভোল্ট কোন ধরনের ভোল্টেজ? এই 220 ভোল্ট কিন্তু এসি কারেন্ট। তাহলে আমরা আসো এখন এসি কারেন্টের প্রকারভেদ পড়ি। এসি কারেন্টের প্রকারভেদে এসি কারেন্ট আছে 3 প্রকার মেইনলি, ধরে নাও আর কি 3 প্রকার। একটা হচ্ছে হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু, আরেকটা হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু যেটা আরএমএস ভ্যালু বা বর্গমূলীয় গড় বর্গমান, আরেকটা আছে বর্গ যেটা হচ্ছে মিন ভ্যালু বা গড় বেগ বা গড় ভ্যালু। তাহলে আরএমএস কে প্রকাশ করা হয় হচ্ছে আই স্কয়ার বার এটা দিয়ে, আর এটা হচ্ছে আই বার দিয়ে, আর ম্যাক্স দিয়ে হচ্ছে আই নট। এখানে আরএমএস যে ভ্যালুটা আই বার স্কয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 70.7% অফ আই ম্যাক্স, আর গড় ভ্যালুটা হচ্ছে মানে গড় তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু হয় 63.7% অফ আই। অথবা এটাকে আরেকভাবে লেখা যায় যে 70% কে আরেকভাবে লেখা যায়, কেমনে জানি 1/√2 না 1/√2 ইন্টু আই নট, অথবা 0.707 ইন্টু আই নট এটা লেখা যায়, আর ওই দিক দিয়ে লেখা যায় আই বার ইকুয়াল টু 0.637 ইন্টু আই, অথবা এখানে লেখা যায় 2/π, মেবি মোস্ট প্রবাবলি 2/π, হ্যাঁ 2/π ইন্টু আই নট। তো কথা হচ্ছে এটা যেগুলা কেন লিখলাম, এটা লেখার কোনো কারণ আছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি এতক্ষণ ধরে যা যা লিখলাম এই কয়টা কথা খুবই ইম্পর্টেন্ট, খুবই, যে বর্গমূলীয় গড় বর্গমান মানে যে ম্যাক্সিমাম ভ্যালু কত পার্সেন্ট, 70% 1/√2 গুণ অথবা 0.707 গুণ, আর ওদিক দিয়ে যে গড় মানটা হচ্ছে 63.7% এবং 60.637 এবং 2/π। দ্যাটস ইট, এই কয়টা ভ্যালু মাথায় রাখতে হবে। এখন কোশ্চেন ছিল কোনটা? কোশ্চেন ছিল এই ভ্যালুটা কোন ধরনের ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু নাকি আরএমএস ভ্যালু নাকি গড় ভ্যালু, এটা কোন ভ্যালু? পারবা কেউ মনে এই চ্যাপ্টার পড়াও নাই এখন। ওকে, দেখো কি ভ্যালু, এই আমাদের বাসাবাড়িতে যে ভ্যালুগুলা বলে দেওয়া থাকে, যেমন 220 ভোল্ট হচ্ছে একটা আরএমএস ভ্যালু, আর আরএমএস ভ্যালু হচ্ছে মোস্ট অ্যাকুরেট ভ্যালু, মানে মোস্ট অ্যাকুরেট, হ্যাঁ, কারণ আমরা কিন্তু সিআরএমএস বের করি। সিআরএমএস কেন বের করি? কারণ এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট। এখন কোশ্চেন হচ্ছে এটা 220 ভোল্ট যদি আরএমএস ভ্যালু হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত? তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু সূত্রটা লিখি, দেখো আই আরএমএস ইকুয়াল টু কি ভাই ঘোড়ার ডিম, আরএমএস ইকুয়াল টু 63.7% দিব নাকি অন্য কিছু দিব বলো তো, বুদ্ধিমানরা অ্যান্সার দাও। দেখো 0.707 দিব ইন্টু আই নট, এই সূত্র দিয়ে করবো নাকি এই সূত্র দিয়ে করবো 1/√2 ইন্টু আই নট? 1/√2 ইন্টু আই নট দিয়ে করতে হবে। কারণ কি? কারণ আমাদের এখানে বেরি করতে হবে আই নট। আমি এখানে হ্যান্ড ক্যালকুলেশন যেটাতে সুবিধা হবে ওইটাতে আমরা করব। 0.707 হ্যান্ড ক্যালকুলেশনের সুবিধা নাও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা দিয়েও করা যাবে, এটা দিয়ে দুইটা দিয়ে করা যাবে, এটা তোমার স্কিলের উপর ডিপেন্ড করতেছে। চলো আমরা একটা দিয়ে করি। আই নটটা তাহলে যদি বসাই, আই নট ইকুয়াল টু আসবে তাহলে আই আরএমএস ইকুয়াল টু আরএমএস ডিভাইডেড বাই 0.707। আমি এটা হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করব? দেখো আরএমএস ভ্যালু হচ্ছে 220 ভোল্ট আর নিচে হচ্ছে 0.707। এটা হ্যান্ড ক্যালকুলেশনের প্রথম রুল, আমাদের একটা দশমিককে নরমাল ভ্যালুতে আনতে হবে। তাহলে 220 নিচে হচ্ছে 7.07 কিছু একটা, ইনটু কি করতে হবে? ইনটু 10⁻⁻1 এটা দিতে হবে। তাহলে 10⁻1 যদি এখানে দেই তাহলে 10টা উপরে উঠে যাবে। তাহলে উপরে ধরে নাও 22 ইনটু 10 ইনটু আবার নিচের এটা উপরে যখন চলে যায় তখন আসবে 10, নিচে হচ্ছে 7.07। 7.07 যে কথা ভাই, 7 একই কথা। তাহলে 22 ডিভাইডেড বাই 7, এই ভ্যালুটা কত আসে একটু বলো তো? এই ভ্যালুটা আসবে অ্যারাউন্ড 3 দশমিক সামথিং, 311।
নাকি 3.11 এরকম আসবে ইন্টু 100, তাহলে আলটিমেটলি আমাদের হিসাব আসবে 311 ভোল্ট। হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাই দিলাম, এটা একটা বইয়ের এমসিকিউ। এমসিকিউর সাথে কিভাবে আমি বইটা মিলাইলাম এটা তোমাকে জাস্ট দেখাইলাম। তাহলে আলটিমেট আমাদের যদি এতটুকু পড়ি তাহলে মোটামুটি এনাফ। তাহলে আবারও রিকেপ করি, দেখো কি পড়লাম এতক্ষণ ধরে। আমাদের এসি কারেন্ট আছে তিন প্রকার, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে আরএমএস, আর একটা হচ্ছে গড়। প্রত্যেকটার মধ্যে রিলেশন আমাদের জানতে হবে। রিলেশন জেনে আমাদের এটা জানতে হবে যে 220 ভোল্ট যে আমাদের আসে ওইটা হচ্ছে একটা আরএমএস ভ্যালু, ওই আরএমএস ভ্যালুটা আমাদের আলটিমেটলি বড় হয়ে যায় 311 ভোল্ট। দ্যাটস দ্য পয়েন্ট। এটা হয়ে যাওয়ার পরে আরেকটা কথা জাস্ট মাথায় রাখতে হবে, আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক। এখন ভাই আকৃতি গুণাঙ্ক জিনিসটা হচ্ছে আই আরএমএস ডিভাইডেড বাই আই বার, মানে আমার আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই যে গড় মান, এইটার যে অনুপাত ওটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক। এই আকৃতি গুণাঙ্কের ভ্যালুটা কত? উপরে হচ্ছে 70%, 70.7, নিচে হচ্ছে সাপোজ 63 পয়েন্ট সামথিং কিছু একটা, অ্যারাউন্ড 1.11 আসে ভ্যালু। জাস্ট আরো দুইটা কথা মাথায় রাখতে হবে, আকৃতি গুণাঙ্ক এই ভ্যালুটা হয় এসি কারেন্টে, আর ডিসি কারেন্টে আকৃতি গুণাঙ্ক হয় 1। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা এতক্ষণ ধরে যে ভ্যালুগুলো শিখছি, যে এই ভ্যালুটা এগুলা সবগুলা ভ্যালু হচ্ছে অর্ধচক্রের জন্য। অর্ধচক্র পূর্ণচক্র জানা লাগবে না, জাস্ট মাথায় রেখে এগুলো অর্ধচক্রের জন্য। অর্ধচক্রের জন্য এই ভ্যালুগুলো। আর পূর্ণচক্রের জন্য যদি কোনো বলে যে পূর্ণচক্রের জন্য আই আরএমএস কত বা আই বার কত বা তোমার গড় মান কত, পূর্ণচক্রের জন্য ভ্যালুটা হয়, পূর্ণচক্রে ভ্যালু হয় 0। দ্যাটস দ্য পয়েন্ট। এর বাইরে আমার মনে হয় না যে তোমার কনসেপ্ট লাগবে মেডিকেলের জন্য স্পেশালি। এই কয়টা কনসেপ্ট দিয়ে তুমি যদি পরীক্ষার হলে যাইতে পারো, তোমার জন্য মোর দেন এনাফ। তার জন্য পিডিএফটা তুমি সংরক্ষণ করে রাখতে পারো। পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে, যে মেইন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব না। চলো এখন বইয়ের ভিতরে যাই, ঠিক আছে? অনেক গরম, একটু পানি খেয়ে আসি, তোমরা একটু এটা দেখতে থাকো, ওকে? 2-3 মিনিট ব্রেক দিই, তাহলে আশা করি ভালো হবে। কেউ যদি নোট করে থাকো তাহলে তো অনেক ভালো, নোট করে থাকলে, কারণ আমি নোট করতেই বলি যখন ফিজিক্সের যে সূত্রগুলো অথবা যে কনসেপ্টগুলো আছে, ফিজিক্সের যে কনসেপ্টগুলো আছে না, ওই কনসেপ্টগুলো যদি তুমি নোট করে রাখো, পরীক্ষার আগে পড়তে পড়তে অনেক সুবিধা হবে। তো আশা করা যায় যে তুমি যা যা পড়াচ্ছি ওটা একটু হলেও তোমার যদি যেটা না জানা আছে ওইটা যদি তুমি খাতায় লিখে রাখো, তোমার জন্য অনেক ভালো কিছু হবে। আমরা তো ওইটাই টার্গেট রাখি যেন তুমি মেডিকেলের জন্য তোমার একটা সুবিধাপূর্ণ একটা প্রিপারেশন হয়, বা মেডিকেলের জন্য তোমার একটা মানে প্রপার একটা প্রিপারেশন হয়। তার জন্য তো এতগুলো ক্লাস দেওয়া, সব কিছু ক্লাস কিন্তু ফ্রিতে দেওয়া, পার্সোনালি পড়া লাগবে না। আমি পার্সোনাল অনেক স্টুডেন্ট আছে আমার অলরেডি, যার কারণে পার্সোনাল স্টুডেন্ট আর ভাই নেওয়ার ক্যাপাবিলিটি নাই আমার। তুমি এক্সাম বেচে ভর্তি হতে পারো, কিন্তু ক্লাসগুলো অ্যাটলিস্ট ফ্রি যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো কিন্তু ওই পার্সোনাল মানে ব্যাচে যে ক্লাস নেওয়া, ওই ব্যাচে ক্লাস নেওয়ার মতোই। তুমি দয়া করে ক্লাসগুলো মিস করো না, অথবা ইউটিউবের মধ্যে তো দিয়ে দিব রেকর্ডটা, ওই রেকর্ডটা দেখলে আরো ভালো। 2-3 মিনিট ব্রেক দিই, ঠিক আছে? তারপর আবার বইতে ভিতরে যাবো আমরা।
তোমরা কি আসো কেউ নাকি চলে গেছো? থাকলে কমেন্টে জানাও যে ভাই আসি, তাহলে ক্লাসটা শুরু করি, নাহলে না থাকলে আর কি করব। ওকে, একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া কি কি ব্যাচ আছে আমাদের। কিন্তু আমাদের দুইটা এক্সাম ব্যাচ আছে। একটা হচ্ছে HSC 24 দের জন্য, যে সামনে মডেল টেস্ট প্রোগ্রামটা HSC 24 দের জন্য, আরেকটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য আমাদের প্রিমিয়াম এক্সাম ব্যাচ, যেটা 7 মে থেকে শুরু হচ্ছে। তাছাড়া আমাদের কিন্তু আরেকটা কোর্স বর্তমানে চলতেছে মাহফুজ ভাইয়ের, আমার না, মাহফুজ ভাইয়ের প্রাইভেট ব্যাচে। ওনার প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য দেখবা যে পোস্ট দেওয়া আছে, ওই পোস্টের নিচে কমেন্ট অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলেই হবে। ঠিক আছে, আমরা চলো বইতে চলে যাই। বইয়ের ভিতরে যা যা কথা আছে ওই কথাগুলো দেখি। দেখো যা যা পড়াইলাম ওগুলাই মোটামুটি আছে। প্রথমে এই চ্যাপ্টারের মূল আলোচনা বিষয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যবর্তী যে আপেক্ষিক গতির জন্য যে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, মানে চৌম্বকের জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হবে, এইটাই। এই নীতি অনুযায়ী আমরা ট্রান্সফরমার বানাইছি, এই নীতি অনুযায়ী বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি বানানো হয়েছে। এরপরে চলে যাও সামনে। সামনে দেখো আবার একই কথা বলছে, চৌম্বকের কারণে তড়িৎ শক্তি তৈরি হবে, একই কথা। এখানেও একই কথা বলছে। একই কথাগুলো আমরা আর পড়বো না, আমরা চলে যাব এই লাইনে। বিদ্যুৎ প্রবাহের কারণে চৌম্বক যদি তৈরি হয় সেটা বলছে ওয়েস্টেড, এবং আর তড়িৎ প্রবাহের কারণে যদি তৈরি হয় চৌম্বক বা তড়িৎ চৌম্বকীয় আবেশ, মানে তড়িৎ চৌম্বক আবেশ বলতে চৌম্বকের কারণে যে তড়িৎ তৈরি হয়েছে, বিয়ের কারণে যে আই তৈরি হয়েছে, এটা বলছে বিজ্ঞানী ফ্যারাডে। তাহলে ওয়েস্টেড আর ফ্যারাডে পরস্পর দুইটা বিপরীত কথা বলছে। তাহলে আরেকটা কথা মাথায় রাখবা, এটা ভুলে যাবা পরীক্ষার হলে যে কে কি কথা বলছে। ভুলে যাবা না, যারা ভালো মতো পড়ছো তারা তো জানবে যে ফ্যারাডের কি বলছে, বা তোমরা কিন্তু ভালো মতো তারপরে ও আই বি এ তে দিবে, ও আই বি এ সাপোজ এতটুকু মাথায় রাখবো, ও আই বি এ, ওতে হইতেছে ওয়েস্টেড, আইতে হইতেছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির কারণে বি যদি তৈরি হয়, মানে চৌম্বক ক্ষেত্র যদি তৈরি হয়, সেটা হচ্ছে ওয়েস্টেড এর কথা। তারপর আমরা সামনে চলে যাব। এগুলা পড়ার দরকার নেই, এগুলা না পড়ে সরাসরি আমরা হিবিজিবি পড়াগুলো বাদ দিয়ে আমরা সামনে চলে যাই। সামনে দেখো একটা সুন্দর একটা পার্ট পাবা। সুন্দর পার্টের মধ্যে দেখবা যে এটা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব φ/a, যেটা হচ্ছে বি, এটা বলছি অলরেডি। তাছাড়া চৌম্বক ফ্লাক্স, যেটা ফ্লাক্স কোথায়, চৌম্বক ফ্লাক্সের সূত্রটাই তো প্রথমে আসবে। ফ্লাক্স ইকুয়াল টু, এখানে কই জানি ছিল, এখানে লিখে দিই আমি, φ=a.b। তোমার বইতে আছে, দেখো এটা লিখে রাখো, এটা φ=a.b। চুম্বক ফ্লাক্সের একক, একটা ফ্লাক্স একটা স্কেলার রাশি, কারণ আমরা জানি ডট গুণ করলে স্কেলার রাশি হয়ে যায়। আর ফ্লাক্সের একক হচ্ছে টেসলা মিটার স্কয়ার অথবা ওয়েবার। তাছাড়া পূর্বের একক ছিল হচ্ছে ম্যাক্সওয়েল অথবা গাউস সেন্টিমিটার স্কয়ার। 1 ম্যাক্সওয়েল হচ্ছে 1 গাউস সেন্টিমিটার স্কয়ার অথবা 10⁻⁸ ওয়েবার। এই চ্যাপ্টার 4 পড়ার সময় এগুলো বিস্তারিত বলবো। আবার আপাতত এতটুকু মনে রাখো, ম্যাক্সওয়েল টেক্সওয়েল এটাতে মাথা কামানোর কিছু নাই, জাস্ট একটাই মাথায় রাখবে, 1 ওয়েবার = 1 টেসলা মিটার স্কয়ার, যেটা বোঝায়। তারপরে 5/a হচ্ছে আমাদের বি দিয়ে বোঝায় চৌম্বক ক্ষেত্র। এরপর আমরা সামনে যাব ফ্যারাডের প্রথম ল। দেখো ফ্যারাডের প্রথম ল যেটা আমি বুঝাইছিলাম, যে ফ্যারাডের প্রথম ল জাস্ট বলছে যে কনসেপ্টটা কি। কনসেপ্টটা হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলী যদি চুম্বক বলরেখার সংখ্যা অথবা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করি, তাহলে উক্ত কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, মানে একটা আবিষ্ট হওয়ার কথাবার্তা বলছে। আর দেখো দ্বিতীয় সূত্র অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী আর দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলছে, বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নিয়ে কথা বলছে এখানে। আবার দেখো মানটা কত হবে, মান হচ্ছে সময়ের সাথে কুণ্ডলিত অতিক্রান্ত চুম্বক রেখার যে ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক, যেটা বুঝাইলাম আর কি। এই যে এটা E=dφ/dt অথবা N/dφ/dt, এটা। আর এটাকে বলে নিউম্যানের সূত্র বলা হয়, ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে বলা হয় নিউম্যানের সূত্র, এটা একটু মাথায় রেখো। এরপরে চলে যাবে লেঞ্জের সূত্র থেকে একটা লাইন দাগাবো। লেঞ্জের সূত্র দিয়ে দিক জানা যায়, এটা। তারপরে চলে যাবে লেঞ্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এই লাইনটা একটু পড়বা। এই যে
ল্যাঞ্জের সূত্র, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তারপরে চলে যাবা স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ। যেটাই বলছিলাম, স্বকীয় আবেশ মানে একটা কুণ্ডলী, পারস্পরিক আবেশ মানে দুইটা কুণ্ডলী। স্বকীয় আবেশের বেলায় আমরা পাবো দেখো একটি মাত্র বদ্ধ কুণ্ডলী কথাটা, আর পারস্পরিক আবেশের ম্যাথের ক্ষেত্রে পাবো হচ্ছে দেখো একটা মুখ্য আর একটা গৌণ কুণ্ডলী, দুইটা কথা পাবো। আর আমি এতক্ষণ ধরে যা পড়াইছি যে মুখ্য কুণ্ডলীর গৌণকুণ্ডলী দুইটাই পাইলে পারস্পরিক আবেশ, আর পারস্পরিক আবেশ এবং স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। জাস্ট এটা মাথায় রাখবা। আর 1 হেনরি ইকুয়াল টু 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। বিস্তারিত এটা আমি পড়াই দিলাম, জাস্ট কনসেপ্ট মাথায় রাখলে বইয়ের ভিতরে খুব একটা বেশি পড়া লাগে না। তারপর এটা কিন্তু তোমরা জানোই যে 1 মিলি হেনরি মানে 10 মানে 3 হেনরি, 1 মাইক্রো হেনরি 10 মানে 6 হেনরি। এটা ছোটবেলা থেকে তোমরা পারো। দেন হেনরি টেনরি শেষ হয়ে গেলে আমরা দেখো সামনে আগেই, সামনে তাহলে এই সূত্রগুলো আসবে ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, যেটা লিখে দিয়েছিলাম। এগুলা আশা করি পারবা বাকিগুলো। এই ম্যাথটা একটু কষ্ট করে করবা, 1 নম্বর ম্যাথটা। তোমার বই তো সামনে আছে, বইটার সামনে থেকে 1 নম্বর ম্যাথটা করে ফেলবা। ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, এই সূত্র দিয়ে ইজিলি ম্যাথ করা যায়। এই ম্যাথের করাই দেওয়ার কোনো কারণ নাই, আশা করি পারবা এগুলা। তারপর ট্রান্সফরমার তাহলে একটা কিসের উদাহরণ? ট্রান্সফরমার হচ্ছে একটা দিক পরিবর্তী প্রবাহের বিভবকে নিম্ন ভোল্টেজ বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করে দিক পরিবর্তী ওয়াটটা পাবা ট্রান্সফরমার। আর এখানে কিন্তু ট্রান্সফরমারটা একটা পারস্পরিক আবেশ গুণাঙ্কের ব্যবহার, এটাও একটু খেয়াল করতে হবে। ট্রান্সফরমার আছে স্টেপ আপ, স্টেপ ডাউন, এটা একটু খেয়াল করো, যেটা যা বুঝেছি ওইটাই। তারপর এখান থেকে পড়বা ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল টু এনএস বাই এনপি। এটা তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটা কার সমানুপাতিক, এটা আশা করি এখন আর ভুল হবে না। কোনটা কার সমানুপাতিক এগুলো পারবা। দেন চলে যাবা আবেশন কুণ্ডলী। আবেশন কুণ্ডলী 4টা বিষয়ের উপর নির্ভর করবে: প্রস্থচ্ছেদ, আকার, পাক সংখ্যা, মাধ্যম। দ্যাটস মিন আবেশন কুণ্ডলী নির্ভর করবে আমাদের প্রমা আপার উপরে। প্রমা আপা, প্রতে প্রস্থচ্ছেদ, মাতে মাধ্যম, আতে আকার, পাতে পাক সংখ্যা, শেষ। আর কিছু লাগবে না। সরাসরি দিক পরিবর্তী এবং অদিক পরিবর্তী প্রবাহ, যেটাতে দিক পরিবর্তন হয় না, যেটা একমুখী, সেটাকে বলে সমপ্রবাহ অথবা ডাইরেক্ট কারেন্ট। যেটাতে দিক পরিবর্তন হয়, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেটাকে বলবো আমরা এসি কারেন্ট। দ্যাটস ইট। চলে যাবা ডাইনামো নামে একটা পার্ট আছে। এখানে দেখো যে যন্ত্রটা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে সেটাকে বলবো আমরা ডাইনামো। আর ডাইনামো হইতে পারে এসি অথবা ডিসি। যেটা পরিবর্তন হয় ওটা এসি, যেটা পরিবর্তন হয় না ওইটা ডিসি। ইজি হিসাব, এর থেকে কোনো জটিল কিছু নেই। পরিবর্তী প্রবাহ, ডাইনামো, এগুলাতে আর কিছু নাই। সরাসরি চলে যাব আমরা সামনের দিকে। এই যে দেখো, এটা কিন্তু আমি পড়াই দিছি, কারণ এই সূত্রটা নির্ণয় করা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহের হিসাব অনুযায়ী এই সূত্রটা আসবে। ওকে, তারপরে দেখো সামনে যাই। সামনে এখান থেকে আর কিছু নাই। এই কয়টা পার্ট তোমরা পারবাই। এই কয়টা জিনিস একবার দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা চ্যাপ্টার 8-এ পড়ছো, ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 আছে এগুলো। তারপর তুমি যদি চাও এই ম্যাথটা করতে পারো। আমি যে কয়টা ম্যাথ একটু জিজ্ঞেস করলাম ওই কয়টা ম্যাথের আন্ডারে পড়ে যায়। দেন আমরা চলে যাব সামনের দিকে। তাহলে কিন্তু দিক পরিবর্তী প্রবাহ আবার 3 রকম আছে। একটা হচ্ছে গড় মান, বর্গমূলীয় গড় মান, আর একটা শীর্ষ মান। এই সবগুলা হিসাব কিন্তু আমাদের অর্ধচক্রের জন্য। পূর্ণ চক্রের জন্য সবকিছুর ভ্যালু 0, আর গড় মান বলতে বোঝায় এই অর্ধচক্রের জন্য। দ্যাটস মিন আমরা যদি পরিবর্তী প্রবাহের গড় মান হবে 0.63% ইন্টু পরিবর্তী প্রবাহের শীর্ষ মান। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, ওটা হচ্ছে 70%, ওটা হচ্ছে RMS ইকুয়াল টু 0.707% অফ I নট। এটা পড়ছিলাম। এই দুইটা কথা ভালো মতো মাথায় রাখতে হবে। গড় মান, আপাত মান এবং শীর্ষ মানের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমাদের ওই যে কয়টা সম্পর্ক লিখে দিছি ওই কয়টা সম্পর্ক। আরেকটা টার্ম আছে, ওটা হচ্ছে আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক টার্মের আগে আরো ওই যে কয়টা জিনিস তোমাকে বুঝাইলাম, যে 220 ভোল্ট যদি দাও তুমি 311 ভোল্ট পাবা। তার মানে এটা হচ্ছে বেশি বিপজ্জনক। এই কথাটা মাথায় রাখবা। তারপর তুমি পারলে এই 1 নম্বর ম্যাথটা একটু সলভ করে রাখো। তাছাড়া এখান থেকে আকৃতি গুণাঙ্ক জাস্ট মাথায় রাখবা। আকৃতি গুণাঙ্ক এসি কারেন্টের বেলায় এটার ভ্যালুটা হয় 1.11। এটাই, এতটুকুই। এই যে আকৃতি গুণাঙ্ক হচ্ছে ফর্ম ফ্যাক্টর হচ্ছে 1.11 আকৃতি গুণাঙ্ক। এর বাইরে আর কিছু নাই। এই দেখছো ছোট একটা চ্যাপ্টারে আমরা জাস্ট আলটিমেটলি আমাদের শেষ কথা হচ্ছে এটাই। দেখো আলটিমেটলি শেষ কথা হচ্ছে এটাই, যে এই চ্যাপ্টারের মূল কথা হচ্ছে চুম্বকের কারণে তড়িৎ চেঞ্জ হবে। এতটুকুই। চুম্বকের কারণে তড়িৎ চেঞ্জ হলে আমাদের খেলাটা হয়ে যাবে। আর এই চ্যাপ্টারে কিন্তু বইয়ের অনুশীলনে এমসিকিউ আছে। অনুশীলনে এমসিকিউর ভিত্তি কিন্তু আমাদের ভাই আলাদা একটা ক্লাসের একটা সিরিজই আমি রেখে দিছি কি বলে ইউটিউব চ্যানেলে।
ইউটিউব চ্যানেলে ওই সিরিজটা যদি তুমি দেখো, এই চ্যাপ্টার রিলেটেড অনুশীলনীর যে কয়টা এমসিকিউ আছে ওইটা যদি এমসিকিউ পড়ে ফেলো তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। এই চ্যাপ্টার কিন্তু যা যা পড়াইছি সব কিন্তু 50% হয়েছে, বাকি 50% হবে তোমার অনুশীলনী এমসিকিউ সলভ করা। আমি সাপোজ দু একটা এখানে কি এমসিকিউ আছে, এমসিকিউ থাকলে আমি দুই একটা এমসিকিউ তোমার আমি দেখাই দিই, দেখো কি টাইপের এমসিকিউ তুমি পড়তে পারো। সব এমসিকিউ কিন্তু লাগবে না, দেখো আমি কয়টা তারপরে দেখাই দিচ্ছি। এখানে দেখো এটা পড়বা যে কোন কার্যনীতির উপর আবেশক্রিয়া আছে, এটা যেটা হচ্ছে ট্রান্সফরমারের উপর। তারপর এখান থেকে সক্রিয় আবেশ গুণাঙ্কের একক কি, এটা পড়বা হেনরি। তারপর এখান থেকে পড়বা হচ্ছে একটি তড়িৎ বর্তনীতে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা, দিক নির্ণয় করা যায় আমরা পড়লাম লেঞ্জের সূত্র দ্বারা। এই টাইপের সিম্পল কোশ্চেনগুলো পড়বা, যেটা আমি আজকের ক্লাসে সবকিছু প্রায় বলে দিছি, সিম্পল কথা। তারপর দেখো সক্রিয় আবেশ গুণাঙ্কের একক কি হেনরি, এটা মেডিকেলে 1000 বার আসছে, এইবারও আসবে, সামনের বারও আসবে, কিন্তু তুমি যদি না পড়ে যাও তাহলে তো পারবা না, তাই না ভাইয়া? পড়ে যেতে হবে, এখানে এমসিকিউ গুলো সলভ করে যেতে হবে। দেখো পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক কি হেনরি, ওইবার কেন হেনরি, তাহলে ওইবার কিসের একক তুমি যদি জানো তাহলে আমাকে জানাইতে পারো কমেন্টে, ওইবার কিসের একক। তারপরে দেখো স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, ইজি সব, এগুলা আর কোনো পেঁচানোর কিছু নেই। দেখো অর্ধচক্রের জন্য দিকপরিবর্তী প্রবাহের গড় মান কত, দাদা এটা বলো তো কি হবে অ্যান্সারটা। অর্ধচক্রের জন্য দিকপরিবর্তী প্রবাহের গড় মান কত, দেখো অর্ধচক্র আইসা পড়ছে, তার মানে এটা আমাদের একটা ভ্যালু থাকবে, পূর্ণচক্র বলে সরাসরি 0 বলে ফেলতাম, তাহলে পরিবর্তী প্রবাহের গড় মান হচ্ছে 0.63% অফ আই নট এটা। তারপরে পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটি পূর্ণচক্রের জন্য গড় মান কত 0। দ্যাটস ইট, দেখছো কত ইজি এমসিকিউ, এই ইজি এমসিকিউ গুলো তোমার পারতে হবে। তারপর চলে যাবে আরেকটা এমসিকিউ, দেখো 220 ভোল্টের উৎসের মান কত, এটা হচ্ছে 311 ভোল্ট, ইজি এমসিকিউ। দেখো এই কোশ্চেনটা আমি করে দিই, 42 নম্বরটা, একটা তড়িৎ প্রবাহ দেওয়া আছে 200 sin ওমেগা টি, এখানে পর্যায়কাল কত আমরা জানি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এই সূত্র অনুযায়ী ওমেগার ভ্যালু হচ্ছে 100 পাই, তো 100 পাই ইকুয়াল টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি, দ্যাটস মিন তাহলে পাই কাটবা, তাহলে টি এর ভ্যালু আসবে 2 বাই 100, 2 বাই 100 এর ভ্যালু 1 বাই 50, 1 বাই 50 এর ভ্যালু 0.02, তাহলে সো আলটিমেটলি এটা ভ্যালু 0.02, এটা আশা করি পারবা। তারপর সেম ভাবে দেখো এই ম্যাথটা দেখো পারা যায় কিনা, একটা দিক পূর্ববর্তী প্রবাহের ক্ষেত্রে সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে, t/4 সময় লাগবে, এটা কিন্তু অনেক সুন্দর করে বুঝাই তোমার বলে দিলাম, ওই জিনিসগুলো যেন পারো। সো ওভারঅল এইরকম করে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। আর আমি তো আরেকটা ক্লাস আছে যে আমাদের ব্রেকডাউন ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস, ওই ক্লাসের মধ্যে তো বিস্তারিত বলছি, তারপরেও তো আজকের ক্লাসে যতটুকু বললাম তোমারে অতটুকু যেন তোমার কাজে লাগে, ওকে। আরেকটা কথা বলি, তোমার যদি এই ক্লাসে আজকের ক্লাসে একটু হলেও উপকার লাগে তাহলে নিচে কমেন্টে জানাই দিও যে ভাই একটু হলেও উপকারে লাগছে, আর যদি উপকারে না লাগে তারপরেও বললো যে ভাই উপকারে লাগে নাই, আপনি ক্লাসে এগুলো পড়লে আরো ভালো হইতো, তাহলে আমার জন্য একটু ভালো হয়, ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, আমি 2 মিনিট আসছি, 2 মিনিট বসে আছি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। যারা ইউটিউব থেকে দেখতেছো তাদের বলি যে ভাইয়া আমাদের কিন্তু ক্লাসগুলো ফেসবুক লাইভে হচ্ছে, লাইভ থেকে কিন্তু আমি রেকর্ড করে পরে ইউটিউবের মধ্যে দিই। তো তোমার যদি কোনো ধরনের কোনো তুমি যদি লাইভ ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো, ফেসবুক পেজে আমরা কিন্তু লাইভ ক্লাসগুলো দিই, ওকে, ওইটাই খেয়াল রাখবা। তাহলে আমাদের কিন্তু সামনে এই এক্সাম ব্যাচ আসতেছে, যেটা হচ্ছে এইচএসসি 23 সেকেন্ড টাইমারদের জন্য প্রিমিয়াম এক্সাম ব্যাচে এনরোল করতে পারো 999 টাকায়। একটা এক্সাম ব্যাচের মধ্যেই তুমি সবকিছু পেয়ে যাবা, সবকিছু বলতে বইয়ের পিছনে অনুশীলনী এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, তাছাড়া আমাদের যে স্পেশালি এবার যারা জুলজি বোটানি যে আমরা কোশ্চেনগুলো বানাইছি সবগুলো প্রশ্ন সুন্দর মতো ডিপ কোশ্চেনগুলো দেওয়া হয়েছে জুলজি বোটানির ক্ষেত্রে। জুলজি বোটানি একটা সলিড একটা প্রিপারেশন হবে, তুমি পরীক্ষা দিতে বসলেই তুমি বুঝে যাবে প্রশ্নের মানটা কেমন। তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী এমসিকিউ তো থাকতেছে, ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের ভিতরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো থাকতেছে, জিকে ইংলিশ থাকতেছে, সবকিছু ওভারঅল একটা প্যাকেজ। সামনে আরো 2টা এক্সাম ব্যাচ আসবে, এইচএসসি 24 দের জন্য যে এক্সাম ব্যাচ আসবে ওইখানেও তুমি ফ্রি এনরোল পাবা। তুমি যদি বলো যে ভাই আমি এতদিন যাবত পরীক্ষা দিতে পারি না নিয়মিত, আমি এই যে 24 দের সাথে যে এক্সাম ব্যাচ যেটা আসছে ওইটাতে আমার এনরোলমেন্ট দিয়ে দেন, আমি তোমাকে দিয়ে দিব। তুমি একটা এক্সাম ব্যাচে 999 টাকা তুমি 1 বছরের জন্য তুমি যদি ভর্তি হও, যতগুলো তুমি এক্সাম ব্যাচ পাবা সবগুলো তোমার জন্য ফ্রি থাকবে, মানে মেডিকেল এক্সাম ব্যাচ যেগুলো, ওকে। আর সামনে আবার ক্র্যাশ এক্সাম ব্যাচ আসতেছে, এই যে আমি যে রুটিনটা বানাইছি রুটিনটা তুমি যদি দেখতা তাহলে বুঝতে পারতা, রুটিনটা কমেন্টে দিয়ে দিবনি, রুটিনটা দেখো যে ওই যে আগস্টের দিকে আমাদের পেপার ফাইনালগুলো শেষ হয়ে গেছে, আগস্টে পেপার ফাইনাল ইচ্ছা করে আগে শেষ করছে, কারণ পরীক্ষা ডিসেম্বরে, যেহেতু লাস্টের দিকে আবার আরেকটা ক্র্যাশ এক্সাম ব্যাচ আসবে যেটা হচ্ছে আমাদের সেকেন্ড রিভিশন হবে। সেকেন্ড রিভিশনের যখন আমরা করব তখন যেন আরেকটা এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়ে তুমি আমাদের আরো আরেক সেট প্রশ্ন আছে ওই প্রশ্নের সেটগুলো শেষ করতে পারো। এখন কথা হচ্ছে ভাই আমাদের প্রশ্নের কোনো অভাব নাই, সেটের কোনো অভাব নাই,
কোশ্চেনের কোনো অভাব নাই, তুমি জাস্ট ভর্তি হয়ে তুমি পরীক্ষা দিবা, কন্টিনিউয়াসলি পরীক্ষা দিবা। কন্টিনিউয়াসলি যদি তুমি পরীক্ষা দাও তাহলে সত্যি কথা বলতে কোনো প্রশ্নই তোমার মিস যাবে না, আর তোমার পড়া হবে ঠিকঠাক মতো। দেখো 999 টাকায় এটা ভর্তি হওয়া খুব একটা ব্যাপার না আমার কাছে, মানে মনে হয় যে আমি নিজেও অনেক এক্সাম বেচে ভর্তি হয়েছি। আমি স্পেশালি উন্মেষ এবং মেডিকোতে অনেক অনলাইন পরীক্ষা দিছি, অনেক অফলাইন পরীক্ষা দিছি। সো তুমি যদি উন্মেষ অথবা মেডিকোতে অথবা রেটিনাতে অ্যাডমিট থাকো, তারপরে যদি তুমি সেকেন্ডারি হিসেবে আরেকটা এক্সাম বেচে ভর্তি থাকো, দুইটা এক্সাম বেচের পরে যদি তুমি পড়ো তাহলে তোমার বেনিফিট হইতে বাধ্য, তোমার বেনিফিট হবেই, তোমার মানে পড়ার আর কোনো কমতি থাকবে না এটি। তাহলে ভর্তি হইলে হও, না হলে না হোক সমস্যা নেই। সামনে আবার আরেকটা এক্সাম বেচ আসবে সামনে, মানে HEC 24 এর জন্য মেডিকেল এক্সাম বেচ, যেটা HEC পরীক্ষার পরে আসবে, ওইটাতে এনরোল করো। ওইটাতে এনরোল করলে দেখো তোমারই কিন্তু লস, কারণ তুমি আগের এক্সামগুলা কিন্তু দিতে পারলা না, হয়তো দিতে পারবা কিন্তু লাইভ দিতে পারলা না। এখন ভর্তি হয়ে গেলে এটাও দিতে পারলো, ওইটাও দিতে পারলো। আশা করি যারা বুদ্ধিমান তারা আমার কথাটা বুঝছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।